শার্লক হোমসের নাম শোনেননি এমন পাঠক সারা পৃথিবীতে বিরল। গোয়েন্দা কাহিনীর পাঠকদের কাছে সবচেয়ে জনপ্রিয় চরিত্র বোধহয় লন্ডনের 221B বেকার স্ট্রিটের বাসিন্দা এই 6 ফুটের ক্ষুরোধার বুদ্ধির গোয়েন্দাটি। স্যার আর্থার কোনান ডয়েলের সৃষ্টি করা অমর চরিত্র এই শার্লক হোমস প্রথম আবির্ভূত হন 1887 সালে স্ট্র্যান্ড ম্যাগাজিনে। স্যার আর্থার কোনান ডয়েল নিজে পেশায় ছিলেন একজন ডাক্তার, তাই নিজের আদলেই তৈরি করলেন ডক্টর ওয়াটসনকে। ডক্টর ওয়াটসন লন্ডনে খুঁজে বেড়াচ্ছেন একটি আস্তানা। সেই সূত্রেই আলাপ হল শার্লক হোমসের সাথে। তারপর শার্লক হোমসের গোয়েন্দাগিরির সাথেও জড়িয়ে পড়লেন তিনি। শার্লক হোমসের প্রথম আবির্ভাব হল আ স্টাডি ইন স্কারলেট উপন্যাসে। তারপর একে একে অনেক গল্প ও উপন্যাসে আমরা দেখতে পেলাম আমাদের এই প্রিয় দুই চরিত্র শার্লক হোমস আর তার বন্ধু ডক্টর ওয়াটসনকে। শার্লক হোমসের তীক্ষ্ণ বুদ্ধি, পর্যবেক্ষণ ক্ষমতা সারা পৃথিবীর পাঠককুলকে মুগ্ধ করে রেখেছে। এই মুগ্ধতার শুরু 19 শতাব্দীতে, যা 20 শতাব্দী পার করেও 21 শতাব্দীতেও অমলিন। তাই আজ আপনাদের জন্য স্যার আর্থার কোনান ডয়েলের লেখা গল্প দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ লেডি ফ্রান্সিস কারফক্স। আমার বুটজোড়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে শার্লক হোমস বলল, কিন্তু ভায়া, হঠাৎ করে টার্কিশ শখ হলো কেন? বেতের চেয়ারে হেলান দিয়ে 2 পা সামনে বাড়িয়ে বসেছিলাম আমি। বন্ধুবরের চনমনে নজর ঠিক সেই দিকেই পড়েছে। অবাক হলাম, বললাম, ইংলিশ জুতো অক্সফোর্ড স্ট্রিটের ল্যাটিমারের দোকান থেকে কিনেছি। ধুত্তর, আমি বলছি টার্কিশ বাথের কথা। সস্তায় বাড়ির স্নান ছেড়ে হঠাৎ এত দামি টার্কিশ স্নানের দরকার পড়ল কেন হে? কারণ দিন কয়েক ধরে নিজেকে বড় বুড়োটে আর বেতো মনে হচ্ছে। টার্কিশ বাথ শরীরটাকে ভেতর থেকে তাজা ঝরঝরে করে দেয়। কিন্তু ভায়া, আমার জুতো আর টার্কিশ বাথের মধ্যে যোগসূত্রটা মানে তোমার মতো যুক্তিসিদ্ধ ব্রেনের কাছে নিশ্চয়ই সুস্পষ্ট, আমার কাছে নয়। একটু খোলসা করে বলবে? চোখ নাচিয়ে হোমস বলল, দেখো, যুক্তির ধারাবাহিকতা অনুধাবন করতে পারলেই ঠিক খোলসা হয়ে যাবে। এই যেমন ধরো, আজ সকালে তোমার সঙ্গে একজন একই গাড়িতে উঠেছিলেন। একটু গরম হয়ে বললাম, এর মানে কি খোলসা করা হলো? এ তো আর একটি ধাঁধা। সাব্বাস, বিক্ষোভ প্রকাশটা চমৎকার যুক্তিসঙ্গত হয়েছে। শেষ বিষয়টা থেকেই তাহলে খোলসা পর্বটা শুরু করা যাক। গাড়ির ব্যাপারটা ধরা যাক আগে। তোমার কোটের একদিকের হাতায় আর কাঁধে কাদার ছিটে লেগেছে, লক্ষ্য করেছ? গাড়ির মাঝখানে বসলে কাদা ছিটকে গায়ে লাগলে দুপাশে সমানভাবেই লাগতো, এক পাশে লাগতো না। তাই ধরে নিলাম তুমি গাড়ির এক পাশে বসেছিলে, আর এক পাশে বসেছিল অন্য এক ব্যক্তি। এ তো সোজা ব্যাপার। খুবই সোজা, এক্কেবারে ছেলে খেলা, তাই তো? বুটের সঙ্গে চান করার সম্পর্কটা এবার বলো। সেটাও একটা ছেলে খেলা। তোমার বুটের ফিতেতে ডাবল ফাঁস দেখছি, যা তুমি কখনোই নিজে লাগাও না। তার মানে জুতো জোড়া তুমি খুলেছিলে, অন্য একজন পরিয়ে দিয়েছে। কে পরিয়ে দিয়েছে? মুচি নিশ্চয়ই নয়, কেননা জুতো জোড়া এই সেদিন কিনেছ। তাহলে নিশ্চয়ই টার্কিশ বাথ তুমি নিতে গেছিলে। নিয়ে অবশ্য ভালোই করেছো, কাজে লাগবে। সেটা আবার কি? আরে এইমাত্র বললে না টার্কিশ বাথ নিয়েছ শরীরটাকে ঝরঝরে তাজা করবার জন্য। তার মানে একটু হাওয়া বদলও দরকার। তা বলি কি, লসানে যাবে? ফার্স্ট ক্লাস টিকিট পাবে, রাজার হালে থাকার খরচ পাবে। সে তো অতি চমৎকার হয়, কিন্তু কেন? আর্ম চেয়ারে হেলান দিয়ে বসে পকেট থেকে নোট বই বার করে হোমস বলল, নির্বন্ধ মেয়েরা যখন ভেসে ভেসে বেড়ায়, সমাজে কেবল অশান্তি সৃষ্টি করে। একদল শেয়ালের মাঝে তারা তখন অসহায় মুরগি ছাড়া আর কিছুই নয়। নিজেরা নিরীহ হলেও এই ধরনের মেয়েদের জন্যেই অন্যরা অনেক ধরনের অপরাধ ঘটিয়ে বসে। টাকা আছে বলেই দেশে দেশে এরা ভেসে বেড়ায়, ভালো ভালো হোটেলে থাকে, তারপর এক সময় হারিয়ে যায়, শেয়ালের খপ্পরে পড়ে।
লেডি ফ্রান্সেস কারফক্সেরও এই ধরনের সাংঘাতিক কোনো বিপদ ঘটেছে বলেই আমার মনে হয়। দুনিয়ার নির্বান্ধব মেয়েদের নিয়ে কথা বলতে বলতে শেষ পর্যন্ত বিশেষ একজনের নাম বলায় স্বস্তির নিঃশ্বাস ফেললাম। নোট বই দেখে হোমস বলল, লেডি ফ্রান্সেস হলেন পরলোকগত আর্ল অফ রাফটনের শেষ বংশধর। তোমার মনে থাকতে পারে, এই বংশে সম্পত্তি পেয়েছে কেবল পুরুষেরাই। এই প্রথম একজন মহিলার বরাতে জুটেছে আর্লের সম্পত্তি। ওর সঙ্গে সবসময় এক ট্রাঙ্ক বোঝাই দামি দামি স্পেনীয় জড়োয়া গয়না থাকে। রূপোর জড়োয়া আর অদ্ভুতভাবে কাটা হিরেগুলো উনি কোনো ব্যাংকে রাখেন না, যেখানে যান সঙ্গে নিয়ে যান। লেডি ফ্রান্সেস সুন্দরী, মাঝবয়সী, কিন্তু একাকিনী। টাকা কড়ি মোটামুটি আছে, কিন্তু ট্রাঙ্কটি ওর আসল সম্পত্তি। কি হয়েছে ওর? বেঁচে আছেন কিনা সেইটাই তো বোঝা যাচ্ছে না হে। ভদ্রমহিলা গত 4 বছর ধরেই প্রতি হপ্তায় একখানা চিঠি লিখেছেন ওর এককালের গভর্নেস মিস ডবনিকে। ইনি থাকেন ক্যাম্বারওয়েলে, অবসর নিয়েছেন। গত 5 সপ্তাহ ধরে কোনো চিঠি তিনি পাচ্ছেন না লেডির কাছ থেকে। শেষ চিঠিটা লেখা হয়েছিল লসনের হোটেল ন্যাশনাল থেকে। খবর নিয়ে জানা গেছে হোটেল ছেড়ে নাকি চলে গেছেন, ঠিকানা রেখে যাননি। টাকার অভাব হবে না ভায়া, কিন্তু ওর অন্তর্ধান রহস্য ভেদ করতেই হবে। মিস ডবনির অনুরোধেই এই কেসে তাই আমি নাক গলিয়েছি। কিন্তু মিস ডবনি ছাড়া নিশ্চয়ই অন্য অনেককেও উনি চিঠি লেখেন। চিঠি আর এক জায়গাতেই লেখেন, সেখানেও ঢু মেরে কিছুই পাইনি। নির্বান্ধব একাকিনী মেয়েদের বাঁচতে হলে টাকার দরকার, এবং সে টাকা আসে ব্যাংক থেকে। ব্যাংকের পাসবই ঘাঁটলেই অনেক জানা যায়। ওর ব্যাংকের হিসেব আমিও দেখেছি। লসনের বিল মিটোতে সব শেষে একটা চেক কেটেছেন, কিন্তু টাকাটা মোটা অঙ্কের। তার মানে নিশ্চয়ই হাতে নগদ টাকা নিয়েই লসন ত্যাগ করেছেন, তারপর একটাই চেক কেটেছেন। কিন্তু কাকে, কোথায়? মিস মেরি ডেভনের নামে। কোথায় কেটেছেন ধরা যাচ্ছে না, তবে চেকটা ভাঙানো হয়েছে ক্রেডিট লাইনেসে, মপেলিয়রে, হপ্তাহ 3 আগে। 50 পাউন্ডের চেক। আচ্ছা, মিস মেরি ডেভিনকে? লেডি কারফক্সের পরিচারিকা, কিন্তু তাকে এত টাকা দেওয়া হলো কেন সেইটাই আবিষ্কার করতে পারিনি। তোমার গবেষণায় রহস্য পরিষ্কার হবে, এই বিশ্বাস আমার আছে। আমার গবেষণা মানে? লসন অভিযানে স্বাস্থ্যের উন্নতি ঘটবে তোমার। তুমি তো জানো বুড়ো অ্যাব্রাহাম প্রাণের ভয়ে কাঁপছে। তাকে ছেড়ে এখনো কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া লন্ডন ছেড়ে কোথাও বেরোতেও চাই না। প্রথমত স্কটল্যান্ড ইয়ার্ড বড় একা বোধ করে, আর দ্বিতীয়ত আমি কোথাও গেলেই লন্ডনের দুর্বৃত্ত দল ভারী উল্লসিত হয়। তাই আমি থাকি, তুমিই যাও। শব্দপিছু 2 পেনি খরচ করে টেলিগ্রাম মারফত খবরাখবর সব পাঠিও, কেমন? 2 দিন পরে লসনের হোটেল ন্যাশনালে পৌঁছালাম। খুব খাতির করলেন ম্যানেজার মুসিয়ে মোজার। বেশ কয়েক হপ্তাহ হোটেলে ছিলেন লেডি কারফক্স। খুবই পছন্দ করত ভদ্রমহিলাকে। বয়স 40-এর বেশি নয়, এখনো সুন্দরী। যৌবনে অসাধারণ সুন্দরী ছিলেন তাতে সন্দেহ নেই। সঙ্গে দামি জড়োয়া ছিল কিনা তা ম্যানেজারের জানা নেই। তবে চাকর বাকরেরা বলতো শোবার ঘরে নাকি একটা ভারী ট্রাঙ্কে সব সময় তালা লাগিয়ে রাখতেন। পরিচারিকা মেরি ডেভিনকেও সবার খুব পছন্দ ছিল। হোটেলেরই ওয়েটারের সঙ্গে তার বিয়ের কথা পাকা হয়ে গিয়েছে। ঠিকানা পেতেও অসুবিধা নেই। মেয়েটা থাকে মপিলিয়ারের 11 নম্বর রু দ্য এজেনে। যা শুনলাম সব লিখে নিলাম। হোমস নিজেও এর চাইতে বেশি ঘটনা জোগাড় করতে পারত না। শুধু একটা রহস্যই রয়ে গেল, লেডি কারফক্সের হঠাৎ অন্তর্ধান হলো কেন, বা এই ঘটনা ঘটল কেন তা জানা গেল না। লসানে বহাল তবিয়তে ছিলেন ভদ্রমহিলা। লেকের ধারের বিলাসবহুল কক্ষে পুরো ঋতুটা কাটিয়ে যাবার ইচ্ছে নাকি ছিল। তা সত্ত্বেও তড়িঘড়ি হোটেল ছেড়ে চলে গেছে, অযথা 1 হপ্তার ভাড়া মিটিয়ে দিয়ে। পরিচারিকা মেরির হবু বর জুলভাই বার্ড বললে
আগের দিন লম্বা কালচে দাড়িওয়ালা এক ভদ্রলোক এসেছিলেন বলেই লেডি কারফাক্স পালিয়ে গেছেন। লোকটা নাকি একটা আস্ত বর্বর, শহরেই কোথাও একটা থাকে। লেকের পাড়ে দাঁড়িয়ে ম্যাডামের সঙ্গে তন্ময় হয়ে কি সব কথা বলছিল যেন। তারপর আবার আসতেই ম্যাডাম আর দেখা করেননি। পরের দিন হোটেল ছেড়ে দিয়ে চলে যান। সেই থেকেই মনে হয় লোকটার ভয়ে ম্যাডাম গা ঢাকা দিয়েছেন। তবে মেরি ম্যাডামের চাকরি ছেড়ে দিল কেন সেটা বোঝা যাচ্ছে না। কারণটা মেরি জানতে পারে। মপেলিয়ারে গিয়ে তাকে জিজ্ঞাসা করতে হবে। শেষ হলো অনুসন্ধান পর্বের প্রথম অধ্যায়। এবার যেতে হবে লেডি কারফাক্স লসন ছেড়ে যেখানে গেছে সেখানে, কিন্তু এই জায়গাটা 5 জনে জেনে ফেলুক। লেডি কারফাক্সের তা ইচ্ছা ছিল না বলেই বাক্স প্যাট্রায় খোলাখুলি বাদেনের লেবেল লাগাননি। কেউ পিছু নিয়েছিল বোধ হয়, তাই অনেক ঘুরপথে মালপত্র এবং নিজে পৌঁছেছেন খনিজ জলের উৎস রেনিজে। কুকের স্থানীয় অফিস থেকে জোগাড় করলাম এই খবর। টেলিগ্রাম করে জানিয়ে দিলাম হোমসকে। জবাবে পেলাম একটা কৌতুক তরসিত প্রশংসা। বাদেন পৌঁছে খবরাখবর পেতে খুব একটা অসুবিধে হলো না। ইংলিশচার হফে দিন 15 ছিলেন লেডি কারফাক্স। এইখানেই সাউথ আমেরিকার ধর্মপ্রচারক ডক্টর স্লেসিঙ্গার এবং তাঁর স্ত্রীর সঙ্গে আলাপ হয় তাঁর। ধার্মিক লোকের সঙ্গ পেলে বর্তে যায় নিঃসঙ্গ মহিলারা। লেডি কারফাক্সও যেন আকাশের চাঁদ হাতে পেলেন ডক্টর স্লেসিঙ্গারের সঙ্গ পেয়ে। ধর্ম প্রচার করতে গিয়ে ভদ্রলোক স্বাস্থ্যহানি ঘটিয়ে বসেছিলেন বলে প্রাণ কেঁদে ওঠে লেডি কারফাক্সের। তাছাড়া ব্যক্তিত্বও নাকি অসাধারণ রকমের। স্বাস্থ্য উদ্ধার করতে এসে দিন রাত বারান্দায় বসে একটা প্রবন্ধ লিখেছিলেন মিডিয়ান্টিন্স রাজ্য সম্পর্কে। দুপাশে বসে সেবা করতেন তাঁর স্ত্রী ও লেডি কারফাক্স। এইসব খবর পেলাম ম্যানেজারের মুখে। একটু সেরে উঠলেই লন্ডন রওনা হন সস্ত্রীক ডক্টর স্লেসিঙ্গার। সঙ্গে যান লেডি কারফাক্স, কিন্তু পরিচারিকা মেরি আমি জন্মের মতো ওর চাকরি ছেড়ে দিচ্ছি এই বলে কাঁদতে কাঁদতে চলে গেলেন কেন তা ম্যানেজার জানে না। টাকাপত্র সব মিটিয়ে দেন ডক্টর স্লেসিঙ্গার। সব শেষে ম্যানেজার বললেন, আপনি কিন্তু একাই খোঁজ করতে আসেননি লেডির, হপ্তাখানেক আগে আর একজন এসেছিলেন। আচ্ছা, কোনো নাম বলেছে? না, ইংরেজ ভদ্রলোক, একটু অস্বাভাবিক ধরনের। শার্লক হোমসের পদ্ধতিতে ঘটনার মালা গাঁথার কায়দায় জিজ্ঞাসা করলাম, বর্বর ধরনের লোক বোধ হয়? হ্যাঁ, ঠিকই বলেছেন, হুবহু তাই। চাষারে চোয়ারে জাহাবাজ, শৌখিন হোটেলে না উঠে চাষা ভূষর হোটেলে উঠলেই বড় মানাতো। অন্ধকারে আলো দেখতে পেলাম এবার। চীনে জোকের মতো লোকটার পেছন ধরে রয়েছে কেন? এর ভয়ে গোপনে পালিয়েছেন লেডি কারফাক্স। এখানেও সে এসে গেছে। লন্ডন পর্যন্ত গিয়ে লেডির নাগাল ধরে ফেলেননি তো? কিন্তু কি মতলবে ঘুরছে পেছনে কুটির লোকটা? নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র আছে এর পেছনে। হোমসকে জানালাম রহস্যের মূল ধরে ফেলেছি। ও জবাবে লিখল, ডক্টর স্লেসিঙ্গারের বাঁ কানটা কিরকম দেখতে বলতো? মাঝে মাঝে ওর ইয়ার্কি মাত্রা ছাড়িয়ে যায়। রসিকতার সময় এটা নয় বলেই পাত্তা দিলাম না টেলিগ্রামটার। তাছাড়া টেলিগ্রামটা যখন পেলাম তখন আমি মেরির সন্ধানে মপিলিয়ার পৌঁছে গেছি। মেরি বললে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে বলে আর ওই সৎসঙ্গে লেডি কারফক্সের দিন কাটছে দেখে আমি চাকরি ছেড়ে দিয়েছি। আর চাকরি ছাড়তে সুবিধাও হলো যখন দেখলাম ম্যাডাম নিজেই আমার সততা নিয়ে সন্দেহ প্রকাশ করে বসলেন। আর আর জানেন তো, আমি ইদানিং দেখেছি তার মেজাজটাও খিটখিটে হয়ে গিয়েছিল। হ্যাঁ, অবশ্যই কারণ সেই ওই চোয়ারে জাহাবাজ লোকটা। আমি নিজের চোখে দেখেছি লেকের পাড়ে দাঁড়িয়ে ম্যাডামের হাত ধরে মোচড়াচ্ছে বদমাসটা। মুখে না বললেও ম্যাডাম যে তার হাত থেকে বাঁচবার জন্যই ডক্টর স্লেসিঙ্গারের আশ্রয়ে লন্ডনে গিয়েছেন তাতে কিন্তু আমার কোনো সন্দেহ নেই। ম্যাডাম না সবসময় কেমন যেন ভয়ে ভয়ে থাকতেন।
এই পর্যন্ত বলেই চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল মেরি। ওই 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 দেখুন, ওই দেখুন, বদমাশটা এখানে পর্যন্ত এসেছে, ওই দেখুন। জানলা দিয়ে দেখলাম বিরাট কায় খোঁচা খোঁচা কালো দাড়িওয়ালা এক পুরুষ ফুটপাত দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাড়ির নম্বর দেখছে। নিশ্চয়ই আমার মতো মেরিকে খুঁজছে। দেখি আর দেরি করলাম না, ঝড়ের মতো রাস্তায় বেরিয়ে এলাম। শুধলাম, আপনি কে? আপনি ইংরেজ? পাক্কা শয়তানের মতো ভুরু কুঁচকে সে বলল, তা হয়েছেটা কি? আপনার নামটা জানতে পারি? না, পারেন না। ফাঁপড়ে পড়লাম, কিন্তু সোজা পথেই তো অনেক সময় সেরা পথ। তাই দুম করে জিজ্ঞাসা করলাম, লেডি ফ্রান্সিস কারফ্যাক্স কোথায়? অবাক হয়ে চেয়ে রইল লোকটা। আমি বললাম, ওর পেছনে ঘুরছেন কেন? কি করেছেন তার? জবাব দিন। লোকটা বাঘের মতো গর্জে উঠে শটাং লাফিয়ে পড়ল আমার ওপর এবং শাঁসির মতো আঙুল দিয়ে টিপে ধরল আমার গলা। চোখে যখন সর্ষে ফুল দেখছি, ঠিক তখনই পাশের ক্যাবারি থেকে নীল কুর্তা পরা খোঁচা খোঁচা দাড়িওয়ালা একজন ফরাসি মজুর তীরের মতো ছুটে এসে হাতের মোটা খেটো দিয়ে ধাঁই করে মারল শয়তানের বাহুতে। একমারেই আঙুল ঢিলে হয়ে গেল রাস্কেলের। আমাকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে জ্বলন্ত চোখে তাকিয়ে রাগে ফুলতে ফুলতে ভাবল বোধহয় আমার টুটি টিপে ধরবে কিনা। পরক্ষণে উল্কা বেগে ঢুকে গেল আমি যে কটেজ থেকে বেরিয়েছি সেই কটেজে। ফরাসি মজুরটা তখনও আমার পাশে রাস্তায় দাঁড়িয়ে। ঘুরে দাঁড়ালাম, বললাম ধন্যবাদ। সঙ্গে সঙ্গে বলল, ভায়া ওয়াটসন, খুব হয়েছে, খুব হয়েছে। আজ রাতের এক্সপ্রেস ট্রেনে চলো আমার সঙ্গে লন্ডনে। 1 ঘন্টা পর হোটেলে আমার প্রাইভেট রুমে বসে চিরাচরিত ধরাচুরা পড়ে স্বভাবসিদ্ধ নীরস কণ্ঠে বললে, হঠাৎ ধূমকেতুর মতো কেন সে ঠিক বিপদের মুহূর্তটিতে আমার পাশে আসতে পেরেছিল। লন্ডনের কাজ শেষ হয়ে যাওয়ায় বেরিয়ে পড়েছিল লন্ডন ছেড়ে। মজুর সেজে আগে ভাগে এসে বসেছিল মপেলিয়ারে আমার পথ চেয়ে। ওয়াটসন, অপূর্ব তদন্ত করেছো। সব কটা বিরাট ভুলই নিখুঁতভাবে করে গেছো। যেখানেই গেছো সেখানেই সন্ত্রাস ছড়িয়ে এসেছো, কিন্তু লাভ হয়েছে অষ্টরম্ভা। আহা, তুমি নিজে তদন্ত করলেও তো পক্করম্ভাই পেতে। আরে ভায়া, আমি তো আসল কাজটা করেই বসে আছি। অনারেবল ফিলিপ গ্রিনকে আবিষ্কার করে ফেলেছি। এই হোটেলেই তিনি রয়েছেন। সার্থক তদন্ত শুরু হবে তো তাঁকে দিয়েই। বলতে না বলতেই ট্রের ওপর একটা কার্ড নিয়ে এলো চাকর। পরক্ষণেই ঘরে ঢুকলো দাড়িওয়ালা সেই মারকুটে বদমাইশটা, যার গলা টিপুনির ঠেলায় এখনো টনটন করছে কণ্ঠদেশ। আমাকে দেখেই কটমট করে চাইল লোকটা। বলল, এ আবার কি মিস্টার হোমস? আপনার চিঠি পেয়ে সেই লোকটাকে এখানে দেখছি কেন? ইনি আমার পুরনো দোস্ত এবং সহযোগী ডক্টর ওয়াটসন। এ কাজে ইনি আমাকে সাহায্য করছেন। ক্ষমা চেয়ে নিয়ে বিশাল রোদে পোড়া দুহাত বাড়িয়ে দিলেন আগন্তুক। বললেন, ও, আশা করি খুব লাগেনি আপনার। লেডি কারফক্সকে আমি লোপাট করেছি বলায় মাথা ঠিক রাখতে পারিনি। আজকাল আমার স্নায়ুর অবস্থা মোটেই ভালো নয়, ধাঁ করে রেগে যাই। এই পরিস্থিতি আর সইতে পারছি না। মিস্টার হোমস, আগে বলুন তো, আমার খবর পেলেন কোত্থেকে? লেডি ফ্রান্সিসের গভর্নর মিস্টার ডবনির কাছ থেকে। তাই নাকি? সুশান বুড়িকে কি এত সহজে ভোলা যায়? উনিও আপনাকে ভোলেননি। আপনি দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগে থেকেই তো চেনেন আপনাকে। তাহলে তো সব খবরই জেনে গেছেন। যৌবনে বড় দুর্দান্ত জীবনযাপন করছি। লেডি কারফক্স জেনে ফেলে, মনটা খিঁচড়ে যায় আমার ওপর, সব সম্পর্ক ছিন্ন করে দেয়। অথচ ভুলতেই পারেনি। আমার কুকীর্তি ওকে কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছে, কিন্তু মন থেকে আমার স্মৃতি মুছতে পারেনি। আমার প্রতি প্রচন্ড ভালোবাসায় এতটুকু চিড় খায়নি। সেই কারণেই বিয়ে পর্যন্ত করেনি। বারবার টনে গিয়ে 2 পয়সা করলাম। ভাবলাম এবার ওর মনটা নরম করা যাক। লসনে গিয়ে কাকুতি মিনতি করলাম। মনটা সত্যিই নরম হয়েছে দেখলাম। আর তারপরেই খবর পেলাম লসন ছেড়ে কোথায় যেন চলে গেছে। আসলে ওর মনের জোর সাংঘাতিক, ভাঙবে তবু মচকাবে না। খোঁজ খবর নিয়ে এলাম বাদানে। শুনলাম এখানেই থাকে ওর পুরনো পরিচারিকা। তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে ডক্টর ওয়াটসন আমাকেই ওর অন্তর্ধানের জন্য দায়ী করায় মাথায় খুন চেপে গিয়েছিল। যাজ্ঞে সে কথা। লেডি ফ্রান্সিস কোথায় আপনার জানা থাকলে দয়া করে বলুন, দয়া করে। অদ্ভুতভাবে গম্ভীর হয়ে গেল হোমস। বলল, সেইটাই তো জানতে চাই।
আচ্ছা, আপনার লন্ডনের ঠিকানাটা কি মিস্টার গ্রিন? আপনি ল্যাংহ্যাম হোটেলে পাবেন আমাকে। তাহলে আপনি সেখানেই যান। হোটেল ছেড়ে নড়বেন না। দরকার হলে যেন ডাকলেই পাই, কেমন? মিথ্যে আশা আমি দিতে চাই না, তবে যা করবার সবই করব, কথা দিচ্ছি। আমার এই কার্ডটা রাখুন, আপনিও যোগাযোগ রাখবেন। ওয়াটসন, বাক্স প্যান্টরা গুছিয়ে নাও। মিসেস হাডসনকে আমি টেলিগ্রাম করে দিচ্ছি, কাল 7:30টায় বুভুক্ষু 2 ট্রেন যাত্রীর জন্য যেন ভালো মন্দ খাবার তৈরি থাকে। বেকার স্ট্রিটে পৌঁছেই হোমস দেখল একটা টেলিগ্রাম এসে পড়ে রয়েছে ওর নামে। খুলে পড়ল। আগ্রহে 2 চোখ চকমক করে উঠল। ছুঁড়ে দিল আমার দিকে। আমি দেখলাম শুধু 2টো শব্দ লেখা রয়েছে টেলিগ্রামে, খাঁচ কাটা ছেঁড়া। টেলিগ্রাম এসেছে বাদেন থেকে। হোমস, এর মানে কি? সব মানে তো ওরই মধ্যে। তোমাকে বলেইছিলাম পাদ্রী সাহেবের বাঁ কানটা দেখতে কিরকম জানাতে, তুমি জানাওনি? এই আমি তো তখন বাদেন ছেড়ে বেরিয়ে পড়েছি, জানাবো কি করে? সেই জন্যই তো ইংলিশ চার হফের ম্যানেজারকে আরেকটা টেলিগ্রাম পাঠিয়েছিলাম, আর এই তার জবাব। কিন্তু মানেটা কি? মানেটা হলো আমরা অসাধারণ দুঁদে আর বিপজ্জনক এক ক্রিমিনালের সঙ্গে লড়তে নেমেছি ওয়াটসন। সাউথ আমেরিকায় প্রাতঃস্মরণীয় পাদ্রী সাহেব ডক্টর স্লেসিঙ্গারের আসল নাম হোলি পিটার্স। অস্ট্রেলিয়ার বদমাস শিরোমণি এই হোলি পিটার্স, যার কীর্তিকাহিনী গায়ে কাঁটা জাগিয়ে ছাড়ে। শয়তানটার কুকাজের বড় বৈশিষ্ট্য হল ধর্মপ্রাণা মেয়েদের ধর্মের কথায় ভুলিয়ে ফাঁদে ফেলা। ওয়াটসন, ওর এই বৈশিষ্ট্য জানা আছে বলেই ডক্টর স্লেসিঙ্গারের কাহিনী শুনে সন্দেহ হয় আমার। যাচাই করার জন্য পাদ্রির বাঁ কানের বর্ণনা আমি চেয়েছিলাম, কেননা 1889 সালে অ্যাডিলেডে মারপিট করতে গিয়ে কুকুর কামড়ানোর মতো কামড়ানো হয় ওর বাঁ কান। ওর সঙ্গে স্ত্রীর ভূমিকায় যে স্ত্রীলোকটি থাকে তার আসল নাম ফ্রেজার, যাতে ইংরেজ। এই দুজনের পাল্লায় যখন পড়েছেন লেডি ফ্রান্সেস, তখন ধরে নিতেই পারি তিনি বেঁচে নেই, অথবা এমন অবস্থায় আছেন যে 5 সপ্তাহে একখানা চিঠিও লিখতে পারেননি। হতে পারে ওরা লন্ডনেই পৌঁছায়নি, তবে সে সম্ভাবনা কম, কেননা কন্টিনেন্টাল পুলিশের কাছে এইসব বদমাশদের মাদরামি গোপন থাকে না, চক্রান্ত ফাঁস হয়ে যায়। তাই আমার ধারণা লন্ডনেই কোথাও এরা ঘাপটি মেরে আছে, কিন্তু ঠিক কোথায় এটা বলা সম্ভব নয়। আপাতত খেয়ে দিয়ে নিয়ে অপেক্ষা করা যাক। সন্ধে নাগাদ স্কটল্যান্ড ইয়ার্ডে গিয়ে লেস্ট্রেডের সঙ্গে দেখা করব। কিন্তু লেস্ট্রেড আর হোমস দুজনেই ঘোল খেয়ে গেল। 7টা দিন কত রকম চেষ্টাই করা হলো। কাগজে বিজ্ঞাপন দেয়া হলো, বদমাশদের বিবরে হানা দেয়া হলো, ডক্টর স্লেসিঙ্গারের যেখানে যেখানে যাওয়া সম্ভব সব জায়গাতেই ঢু মারা হলো। কিন্তু মহানগরীর কোন গর্তে যে 3টি মানুষ ঢুকে বসে রয়েছে সে হদিশ পাওয়া গেল না। 7 দিন পরে আচমকা খবর এলো ওয়েস্টমিনিস্টার রোডে বেভিংটনের দোকানে একটা স্পেনীয় ডিজাইনের রূপোর জড়োয়া গহনা বাঁধা দেওয়া হয়েছে। বাঁধা যে দিয়েছে তার চেহারাটা পাদ্রির মতো, লম্বা চওড়া, দাড়ি গোঁফ পরিষ্কার কামানো, কানের চেহারা লক্ষ্য করা যায়নি, তবে বাদ বাকি চেহারার সঙ্গে স্লেসিঙ্গারের চেহারার মিল আছে। এই 7 দিনের মধ্যে ল্যাংহ্যাম হোটেল থেকে মিস্টার গ্রিন 3 বার এসেছেন নিখোঁজ প্রেয়সীর খবর নিতে। উৎকণ্ঠায় যে তাঁর অবস্থা শোচনীয় তা পোশাক আশাকের ঢিলে ঢালা অবস্থা দেখেই মালুম হয়েছে। 3য়বার যখন এলেন ঠিক তখনই জড়োয়া গয়না বাঁধা দেওয়ার খবরটা এসেছে। হোমস খবরটা দিল মিস্টার গ্রিনকে, বলল, গয়না বাঁধা দেওয়া শুরু করেছে রাস্কেল। আকুল কণ্ঠে গ্রিন বললেন, মিস্টার হোমস, আমাকে কিছু একটা করতে দিন। কিন্তু গয়না বাঁধা দেওয়ার মানে কি এই নয় যে লেডি ফ্রান্সিসের সর্বনাশ হয়ে গেছে? কয়েদ করেও যদি রেখে দেয়, মুক্তি দিতে গিয়ে এখন নিজেরাই বিপদে পড়বে। কাজেই
সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য তৈরি থাকাই ভালো। মিস্টার হোমস, কি করতে বলেন আমাকে? ওরা কি আপনাকে চেনে? না, ওরা আমাকে চেনে না। তাহলে বেভিংটনের দোকানে গিয়ে ওঁত পেতে থাকুন। আবার আসতে পারে গয়নায় বাঁধা দিতে, অন্য দোকানেও যেতে পারে। তবে বেভিংটন টাকা দিয়েছে ভালো, প্রশ্নও করেন, কাজেই ওর কাছেই আবার আসাটা সম্ভব। আপনি কিন্তু হামলা করবেন না, শুধু পেছনে গিয়ে বাড়িটা দেখে আসবেন, কেমন? আর কথা দিন, আমাকে না জানিয়ে আগ বাড়িয়ে আপনি কিচ্ছু করতে যাবেন না। 2 দিন নতুন খবর আনতে পারলেন না অনারেবল ফিলিপ গ্রিন। এই প্রসঙ্গে বলে রাখি, ইনি হলেন বিখ্যাত অ্যাডমিরাল ফিলিপ গ্রিনের ছেলে। ক্রিমিয়ান যুদ্ধে অ্যাজব সাগরে নৌবাহিনী পরিচালনা করে যিনি বিখ্যাত। 3য় দিন সন্ধ্যায় উদ্ভ্রান্ত চেহারা নিয়ে, উত্তেজনায় কাঁপতে কাঁপতে, হাঁপাতে হাঁপাতে বিবর্ণ মুখে ঘরে ঢুকলেন ভদ্রলোক। মিস্টার হোমস, পেয়েছি ওকে পেয়েছি। উত্তেজনায় কথা আটকে গেল ভদ্রলোকের। হোমস সান্ত্বনা দিয়ে ঘরে বসিয়ে দিল চেয়ারে, বলল, আচ্ছা আচ্ছা, আপনি 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 আসুন 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 আসুন, আস্তে আস্তে বলুন। মিস্টার হোমস, স্লেসিঙ্গারের সঙ্গে যে মেয়ে ছেলেটা থাকে সে এসেছিল। যে গয়নাটা বাধা দিয়ে গেল সেটা কিন্তু লেডি ফ্রান্সিসের। মগির চোখ দুটো বেজির মতো খড়খড়ে, আর মাথায় বেশ লম্বা ফ্যাকাশে। হ্যাঁ হ্যাঁ, স্লেসিঙ্গারের সঙ্গিনী বটে। দোকান থেকে বেরিয়ে গেল কেনসিংটন রোডে, পেছনে আমি, ঢুকলো একটা আন্ডারটেকারের দোকানে, যাদের কাজ মরা কবর দেওয়া। হ্যাঁ, কি কি বলছেন আপনি? চমকে উঠল হোমস, কেঁপে উঠল গলা। বুঝলাম কি রকম তোলপাড় চলছে ভেতরে। ধূসর শীতল মুখে প্রতিটা মাংসপেশি শক্ত হয়ে গেল কথাটা শুনেই। তারপর কাঁচু মাচু মুখে দোকানি মেয়েটা বললে, একটু দেরি হয়ে গেল, কি করব বলুন? বেমক্কা সাইজ, বড্ড বড়, এতক্ষণে পৌঁছে গেছে নিশ্চয়। আমাকে দেখেই চুপ মেরে গেল দুজনেই। আমি ধানাই পানাই করে 2-1 কথা জিজ্ঞেস করে বেরিয়ে এলাম দোকান থেকে। খুব ভালো করেছেন। তারপর কি হলো? ওই মাগিটা বেরিয়ে গেল, সন্দিগ্ধ চোখে এদিক ওদিক দেখে নিয়ে একটা ছ্যাকড়া গাড়িতে উঠে বসলো। আমাকে দেখতে পাইনি, আমি লুকিয়েছিলাম। কপাল ভালো, একটা গাড়ি পেয়ে গেলাম। পেছন পেছন গেলাম, সামনের গাড়ি থামলো ব্রিক্সটনের 36 নম্বর পোল্টনি স্কোয়ারে। আমি সামনে বেরিয়ে গিয়ে নামলাম পার্কের কোণে। ওখান থেকেই নজর রাখলাম বাড়ির ওপর। দেখলেন কাউকে? ওপরের সব জানলা বন্ধ, অন্ধকার। নিচের তলায় একটা জানলাই কেবল খোলা, তাও খড়খড়ি দিয়ে ঢাকা। ভেতরে কাউকে তাই দেখতে পাইনি। হঠাৎ একটা ভ্যান এসে দাঁড়ালো বাড়ির সামনে। 2জন লোক ধরাধরি করে একটা জিনিস নামিয়ে নিয়ে ঢুকলো হল ঘরের দরজা দিয়ে। মিস্টার হোমস, জিনিসটা একটা কফিন। আচ্ছা। আর একটু হলেই মিস্টার হোমস টেড়ে মেরে ঢুকে পড়তাম ভেতরে। দরজাটা ফাঁক করে ধরেছিল ওই মাগিটা, ওই লোক 2জনকে ঢুকিয়ে নেওয়ার জন্য। এই সময় দেখলো আমাকে, দেখেই চিনেছে নিশ্চয়। চমকে উঠেই দরাম করে বন্ধ করে দিল দরজা। আপনাকে কথা দিয়েছি নিজে কিচ্ছু করব না, তাই ছুটতে আসছে খবরটা দিতে। খসখস করে একটা কাগজে কি লিখতে লিখতে হোমস বলল, অপূর্ব কাজ করেছেন।
ওয়ারেন্ট ছাড়া এখন আর কিছু করা মানেই বেআইনি কাজ করা। আপনি এটা নিয়ে স্কটল্যান্ড ইয়ার্ডে চলে যান, লেস্ট্রেড ওয়ারেন্ট বার করে দেবে। জড়োয়া গয়না পাওয়া গেছে, এর সাহায্যেই লেস্ট্রেড সমন ধরতে পারবে। কিন্তু কিন্তু মিস্টার হোমস, এর মধ্যে ওকে তো খুন করেও ফেলতে পারে। কফিনটা এলো কেন, আর কার জন্যই বা এলো? অযথা সময় নষ্ট করবেন না, ও ব্যাপারটা ছেড়ে দিন আমাদের ওপর। মিস্টার গ্রিনকে ঠেলে ঠুলে ঘর থেকে বিদেয় করে আমার দিকে ফিরল হোমস। ওয়াটসন, বলো হোমস। উনি গেলেন আইনের পথে, দরকার পড়লেই চিরকাল যা করেছি। ওয়াটসন ওয়াটসন, পরিস্থিতি খুব খারাপ, চরম ব্যবস্থা নেওয়া ছাড়া আমি তো পথ দেখছি না। আচ্ছা, এক কাজ করো, এক্ষুনি চলো পোর্টনি স্কোয়ার যাই। চলো। পার্লামেন্ট হাউসের পাশ দিয়ে আর ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর দিয়ে নক্ষত্র বেগে ছুটল আমাদের গাড়ি। ভেতরে বসে হোমস বলল, ওয়াটসন, লেডি ফ্রান্সেসকে ছুতো নাতা করে পরিচারিকার কাছ থেকে সরিয়ে রাস্কেলরা এনে ফেলে লন্ডনের এই ভাড়া বাড়িটায়। চিঠিপত্র যদিও বা লিখে থাকেন লেডি, সে চিঠি এরা গায়েব করেছে। এদের আসল উদ্দেশ্য ছিল গয়না দখল করা, এতদিনে সে কাজও করেছে, তাই একটা একটা করে গয়না বাঁধা দিতে আসছে। এখন আর লেডি কারফাক্সকে জ্যান্ত ছেড়ে দেওয়া যায় না, তাই তাকে খুন করাই ওদের পক্ষে মঙ্গল। হ্যাঁ, মানে সেটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার আর এক লাইন ধরে চিন্তা করা যাক। দেখো, দু লাইনের যুক্তি যেখানে কাটাকুটি করবে সেইটাই আসল সত্যি বলে জানবে। আমরা এখন লেডিকে ছেড়ে কফিনকে নিয়ে চিন্তা করবো, কেমন? বাগান খুঁড়ে লাশ পুঁতে দিলেই যখন ল্যাঠা চুকে যায়, তখন এত হেফাজত করে কফিন আনা হলো কেন? পুরো ব্যাপারটাই আইনসঙ্গত হচ্ছে, তাই না? একদমই তাই। মেডিকেল সার্টিফিকেট আর সরকারি অনুমতি না থাকলে কাউকে কফিনে করে কবর দেওয়া যায় না। তাহলে কি বিষ খাইয়ে অথবা এমনভাবে লেডিকে খুন করা হয়েছে যে ডাক্তারের চোখে ধুলো দেওয়া হয়েছে? ডাক্তার কিন্তু হাতের লোক না হলে এই অবস্থায় লাশের ধারে কাছেও কেউ আসতে দেয় না। তবে কি ডাক্তার ওদেরই লোক? কি বলো ওয়াটসন? তবে আমার মনে হয় এটা কিন্তু সম্ভব না। মেডিকেল সার্টিফিকেট জাল করেনি তো? সেটা আরো বিপজ্জনক ওয়াটসন, আরো বিপজ্জনক। ও, এসে গেছি। ওই তো বন্ধকি দোকান ছাড়িয়ে এলাম। দাঁড়াও হে গাড়োয়ান। ওয়াটসন, নামো। তোমার চেহারা এমনই যে দেখলেই বিশ্বাস হয়, কারো সন্দেহ হয় না। সোজা ঢুকে পড়ো, জিজ্ঞেস করো আগামীকাল পোল্টনি স্কোয়ারের কফিন কবরে যাবে কটার সময়, ব্যাস এইটুকুই। বিনা দ্বিধায় দোকানের মেয়েটি বলল, ওই তো সকাল 8টার সময়। হোমস শুনে বলল, দেখলে তো, যেভাবেই হোক রাস্তা পরিষ্কার করে রেখেছে রাস্কেলরা। সার্টিফিকেট জোগাড় করেছে আর আইনসঙ্গতভাবেই কবর দিতে চলেছে লেডিকে। ওয়াটসন, আর দেরি করা চলে না, আইনের পথে যেতে গেলে দেরি হয়ে যাবে। পুলিশের আশায় হাত পা গুটিয়ে বসে থাকা আর সম্ভব নয়। কপাল ঠুকে দেখাই যাক না কেন। হাতিয়ার আছে তো কাছে? ছড়িটা আছে। আরে হ্যাঁ, ওতেই হবে। আইনের রক্তচক্ষুকে ওরা যখন আর পরোয়া করে না, তখন বেআইনিভাবেই সোজা হামলা জুড়ে দেখা যাক কাজ হয় কিনা। ওহে গাড়োয়ান, তুমি যেতে পারো। ওয়াটসন, চলো। পোল্টনি স্কোয়ারে মাঝামাঝি জায়গায় একটা বড় সড়ো কালচে রঙের বাড়ির সামনে গিয়ে খুব জোরে ঘন্টা বাজিয়ে দিল হোমস। সঙ্গে সঙ্গে কপাট খুলে দাঁড়ালো ঢ্যাঙা মতো একটা মেয়ে ছেলে। হলঘরের ম্যারম্যারে আলোর পটভূমিকায় কালো ছায়া মূর্তিটাই কেবল চোখে পড়ল আমাদের। শুধলো তীক্ষ্ণ কণ্ঠে, কে চাই? ডক্টর স্লেসিঙ্গারের সঙ্গে কথা বলতে চাই। ও নামে এখানে কেউ থাকে না। এই বলেই যেই দরজা বন্ধ করতে যাবে, একটা দরজার ফাঁকে পা ঢুকিয়ে দিল হোমস। যে নামেই থাকুক না কেন, দেখা করতে চাই। পরক্ষণেই দু হাত করে দরজা খুলে ধরে বলল, আসুন ভেতরে। আমার স্বামী কাউকেই ডরায় না।
হল ঘরের ডান পাশে বসবার ঘরে ঢুকিয়ে দিয়ে বলল, বসুন, আসছেন মিস্টার পিটার্স। বেরিয়ে গেল মেয়েটি। পোকায় খাওয়া ধুলোয় ভরা ঘরটার চেহারা ভালো করে দেখবার আগেই বিড়ালের মতো নিঃশব্দ চরণে ঘরে ঢুকলো সৌম্য দর্শন টাক মাতা, দাড়ি গোঁফ কামানো বিরাট একটা লোক। মুখটা আশ্চর্য লাল, পড়ন্ত গাল, কিন্তু ঠোঁটের গরম নিষ্ঠুর পাশবিক। বলল সহজ সুরে, ভুল করছেন মনে হচ্ছে। যাকে খুঁজছেন তাকে আর একটু এগোলেই। ব্যাস, ওতেই হবে। নষ্ট করার মতো সময় আমার নেই। তুমি হেনরি পিটার্স ওরফে রেভারেন্ড ডক্টর স্লেসিঙ্গার, তাই তো? আমার নাম শার্লক হোমস। হ্যাঁ, চমকে উঠল লোকটা। খড়খড়ে চোখে চাইল ভয়ানক মানুষটার দিকে। বলল, মিস্টার হোমস, আপনার নাম শুনে আঁতকে ওঠার কারণ আমি দেখি না। বিবেক আমার পরিষ্কার। কি জন্য এখানে এসেছেন? বাদন থেকে সঙ্গে যাকে পাকড়ে এনেছো সেই লেডি কারফক্সকে নিয়ে কি করেছো আমি জানতে চাই। দেখুন মিস্টার হোমস, ভদ্রমহিলা কোথায় আমাকে যদি বলেন তো আমারও খুব উপকার হয়। প্রায় 100 পাউন্ড পাই তার কাছ থেকে। বাদানে অন্য নাম নিয়েছিলাম ঠিকই, সেই সময় ভদ্রমহিলা ভাব জমালেন আমার স্ত্রীর সঙ্গে। আঠার মতো পেছনে লেগে আছেন লন্ডনে। হোটেলের বিল টিকিট সব আমি মিটিয়েছি। আমি লন্ডনে এসেই হাওয়া হয়েছেন, ফেলে গেছেন কয়েকটা যাচ্ছে তাই সেকেলে গয়না। দেনা মেটানোর জন্যই নিশ্চয়ই। মিস্টার হোমস খুঁজে বার করুন তাকে, আর আমার দেনাটা দয়া করে মিটিয়ে দিন। খুঁজে বার করবো বলেই তো এসেছি। এ বাড়ি আমি তন্ন তন্ন করে দেখব এক্ষুনি। সমন এনেছেন? পকেট থেকে রিভলভারটা একটু টিনে বার করে দেখালো শার্লক হোমস। আপাতত এই সমনেই কাজ হবে। কে, এর চাইতেও ভালো সমন পরে আসছে। আচ্ছা, ছিঁচকে চোর তো আপনি। আমার এই শ্যাঙাত্রীও কিন্তু বিপজ্জনক লোক। এ বাড়ি আমরা দুজনেই তল্লাশ করব। দরজা খুলে পিটার্স বলল, অ্যানি, পুলিশ ডাক। মেইলি স্কার্টের খসখস আওয়াজ শুনলাম সিঁড়িতে। দুম করে খুলেই বন্ধ হয়ে গেল ঘরের দরজা। ওয়াটসন, সময় খুব কম। পিটার্স, বাধা দিতে এসো না, জখম হবে। কফিনটা কোথায়? কফিন নিয়ে আপনার কি দরকার? একটা ডেড বডি রয়েছে ওর মধ্যে। আমি দেখব বডিটা রাইট নাও। আমি দেখতে দেব না। তাহলে আমি নিজেই দেখব ক্ষণ। হন হন করে ঘরের ভেতর ঢুকে গেল হোমস। পাশের দরজাটা আধ খোলা দেখে ঘরে ঢুকে পড়ল সেই দরজা দিয়ে। খাবার ঘর সেটা। মেরে গ্যাসের আলোটা বাড়িয়ে দিতেই চোখে পড়ল টেবিলের ওপরে শোয়ানো কফিনটা। ডালা খুলে ফেলল হোমস। ভেতরে শুয়ে সিটিয়ে যাওয়া জরাজীর্ণ এক বৃদ্ধা। হাজার অনাহার, উৎপীড়ন বা অসুখেও এ চেহারায় আসতে পারেন না সুন্দরী লেডি ফ্রান্সিস কারফক্স। যুগপৎ বিস্ময় আর স্বস্তিবোধ ফুটে উঠল হোমসের চোখে মুখে। হে ভগবান, এ যে দেখছি অন্য একজন। মিস্টার শার্লক হোমসও ভুল করেন তাহলে। কে কে? আমার স্ত্রীর বুড়ি নার্স, রোডস পেন্ডার। ব্রিক্সটন ওয়ার্ক হাউস ইনফার্মারি থেকে নিয়ে আসি 3 দিন আগে। 13 নম্বর ফেয়ারবাঙ্ক ভিলা থেকে ডক্টর হরসমকে এনে চিকিৎসা করাই এই 3 দিন। ঠিকানাটা মুখস্থ করে ফেলুন মিস্টার হোমস। 3 দিন সব রকম চেষ্টা করেও লাভ কিছু হলো না। মারা গেলেন 3য় দিনে। ডাক্তার বলছেন বুড়ি হয়েছে বলে টিকে থাকতে আর পারল না। আপনি কি বলবেন সেটা আপনি ভেবে নিন। ধার্মিক খ্রিস্টানের মতোই তাকে বাঁচাতে গিয়েছি, না পেরে কবর দেওয়ার ব্যবস্থাও করেছি। ব্যাস, কেনিংটন রোডের স্টিমশন কোম্পানিকে বলে দিয়েছি কাল সকাল 8টায় যেন কবর দেওয়া হয় কফিনটা। কি ছেঁদা পেলেন মিস্টার ছিদ্রান্বেষী? আজ তো গাধার মতো এমন ভুলো মানুষ করে।
কফিনের ডালা খোলার সময় আপনার হাঁ করা চোখ ঠেলে বেরিয়ে আসা মুখের চেহারাটার ফটো তুলে রাখলে পারতাম। ভেবেছিলেন দেখবেন অন্তিম শয়ানে শুয়ে আছেন লেডি ফ্রান্সিস কফাক্স, আর তার বদলে দেখতে পেলেন 90 বছরের এই বুড়িকে, তাই তো? ঠাট্টা বিদ্রুপের তুফানের মধ্যেও অবিচলিত রইল শার্লক হোমস। ভেতর ভেতর যেন ফুঁসছে, তা বোঝা গেল দুহাত মুঠো করা দেখে। বলল, মিস্টার পিটার্স, বাড়িটা তল্লাশ করব। করা বার করছি আপনার। তীক্ষ্ণ কণ্ঠে পিটার্স বলল। বাইরের প্যাসেজে শোনা গেল নারী কণ্ঠ ও একাধিক পদশব্দ। এইদিকে আসুন, এইদিকে, এই দেখুন, এই দেখুন, এই দুটো লোক বাড়ির মধ্যে ঢুকে পড়ে হামলা জুড়েছে, কিছুতেই বেরোতে চাইছেন না, ঘর ধরে বের করে দিন তো। দোরগোড়ায় এসে দাঁড়ালো একজন সার্জেন্ট আর একজন কনস্টেবল। পকেট থেকে নিজের কার্ড বার করে এগিয়ে দিল হোমস। এই আমার ঠিকানা, আর ইনি আমার বন্ধু ডক্টর ওয়াটসন। আপনাকে কে চেনেন না মিস্টার হোমস? কিন্তু স্যার, সমন ছাড়া এখানে তো আর থাকতে পারবেন না। হ্যাঁ, তা পারবো না। আরে গ্রেফতার করুন, গ্রেফতার করুন। সেটা আমার কাজ, আমি বুঝবো। মিস্টার হোমস, আপনার কিন্তু এখানে আর থাকা হবে না। ওকে ওয়াটসন, চলো। রাস্তায় এসে রাগে অপমানে গরম হয়ে গেলাম আমি। হোমস কিন্তু নির্বিকার। পেছন পেছন সার্জেন্ট বেরিয়ে এসে বলল, মিস্টার হোমস, আমি খুবই দুঃখিত, কিন্তু আইন যা তা তো মানতেই হবে। ঠিক কথা, ঠিক কথা সার্জেন্ট। আপনার আর কিছু করার ছিল না, আমি জানি। কারণ কিছু ছিল বলেই বাড়ি ঢুকেছেন, বুঝতে পারছি সেটা, কিন্তু আমাকে দিয়ে যদি কোনো সাহায্য হয় তো বলতে পারেন। একজন নিখোঁজ লেডির খোঁজে গিয়েছিলাম। বাড়ির মধ্যেই আছেন ভদ্রমহিলা, সমনও এলো বলে। বেশ, তো আমি চোখ রাখছি, খবর পেলেই জানাবো আপনাকে। ওকে। সবই তখন 9টা বাজে। তদন্ত চালিয়ে গেলাম পুরো দমে। সোজা গেলাম ব্রিক্সটন ওয়ার্কহাউস আতরশালায়। সত্যি দিন তিনেক আগে এক সহৃদয় দম্পতি এসেই তাদেরই এক পুরনো চাকরানিকে নিয়ে গেছে। মারা গেছে বুড়ি। আশ্চর্য কিছু নয়, অবস্থা খুবই খারাপ ছিল। এরপর গেলাম ডাক্তারের কাছে। তিনি বললেন, হ্যাঁ, স্রেফ জড়ায় ধুঁকতে ধুঁকতে পরলোকে গিয়েছে বুড়ি। আমি তো গিয়ে দেখলাম শেষ হয়ে গিয়েছে। লিখে দিলাম ডেথ সার্টিফিকেট। না, বাড়ির মধ্যে সন্দেহজনক আমার কিছুই চোখে পড়েনি। তবে হ্যাঁ, একটা খটকা লেগেছে। ওই রকম দেন ধানের মন আর পকেটের জোর যাদের, তাদের বাড়িতে একটা চাকর পর্যন্ত নেই। এ কেমন কথা? শেষকালে গেলাম স্কটল্যান্ড ইয়ার্ডে। গিয়ে শুনলাম সমন বার করা নিয়ে নাকের জলে চোখের জলে হচ্ছে বেচারা লেস্ট্রেড। দেরি একটু হবেই, আগামীকাল সকালের আগেই সই পাওয়া যাবে না ম্যাজিস্ট্রেটের। শার্লক হোমস যদি লেস্ট্রেটের সঙ্গে সকাল 9টা নাগাদ একটু তদবির করেন তো ভালো হয়। মাঝরাত নাগাদ এলো সার্জেন্ট। বলল বিশেষ কিছু খবর নেই। বিশাল বাড়িটার নানান জানলার মাঝে মাঝে কেবল আলোর ঝলক দেখা গেছে। মিজাজ খিঁচড়ে যাওয়ার কথা বলার মুডে পর্যন্ত রইল না হোমস। শুতে যাওয়ার সময় দেখলাম পাইপের পর পাইপ কড়া তামাক টেনে চলেছে, আর সরু সরু কাঁপা আঙুল দিয়ে সমানে টরে টক্কা বাজনা বাজিয়ে চলেছে চেয়ারের হাতলে। এ লক্ষণ আমার চেনা। সমস্যার অনেকগুলো সম্ভাব্য সমাধান মাথার মধ্যে নিয়ে তোলপাড় করার সময় এমনই অস্থির হয়ে পড়েও। সারা রাত বেশ কয়েকবার তন্দ্রার ঘুরে শুনলাম পায়চারি করছে বাড়িময়। সকালবেলা হন্তদন্ত হয়ে ঢুকলো ঘরে, পরনে ড্রেসিং গাউন, কিন্তু ফ্যাকাশে মুখ আর গর্তে বসা চোখ দেখেই বুঝলাম নিদ্রা দেবীকে বিমুখ করেছে সারা রাত। ওয়াটসন, হ্যাঁ, কবর দেওয়া হবে কটার সময়? 8টা তো? এখন বাজে 7:20। এখনো সময় আছে ওয়াটসন, এখনো সময় আছে। মাথায় আমার কি আছে বলতে পারো? ব্রেনটা কি ঘুমিয়েছিল নাকি? তাড়াতাড়ি তাড়াতাড়ি নাও, ঝটপট গা তোলো, তাড়াতাড়ি।
জীবন ঝুলছে সুতোর ওপর, কে জানে এতক্ষণ মরণ এসে গেল কিনা। এ ভুলের জন্য কোনো দিন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তাড়াতাড়ি তাড়াতাড়ি ওয়াটসন, তাড়াতাড়ি। 5 মিনিটও গেল না, বেকার স্ট্রিট দিয়ে আমাদের নিয়ে উল্কা বেগে যেন দৌড়ে চললো একটা ঘোড়ার গাড়ি। 8:25 সময় পেরিয়ে এলাম বিগ বেন। ঠিক 8টার সময় ঢুকলাম ব্রিক্সটনে। 8:10 বাড়িটা দোরগোড়ায়। আমাদের মতো অপরপক্ষেরও দেরি হয়েছিল। ঘর্মাক্ত কলেবরের ঘোড়া যখন দাঁড়ালো, ঠিক তখনই চৌকাঠের ওপর দিয়ে একটা বিরাট কফিন ধরাধরি করে বার করে আনা হলো বাইরে। ছিলে ছেঁড়া ধনুকের মতো ছিটকে গেল হোমস। পথ জুড়ে দাঁড়িয়ে একদম সামনের লোকটার বুকে ঠেলা দিয়ে বলল তারস্বরে, ফিরে চলো, ফিরে চলো। কি হলো কি, এক্ষুনি ফিরে চলো। কফিনের পেছন থেকে বিরাট লাল মুখখানা আরো লাল করে দাঁত কিরমির করে উঠল পিটার্স। কি 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 আবার কি শয়তানি করতে এসেছেন? হ্যাঁ, সমন কোথায়? সমন আসছে, আর না আসা পর্যন্ত কফিন বাড়িতেই থাকবে। হোমসের কণ্ঠস্বরের কর্তৃত্ব অমান্য করা বড় কঠিন। সেই মুহূর্তে প্রত্যেকে স্থানুর মতো দাঁড়িয়ে গেল চৌকাঠে। নিমেষের মধ্যে বাড়ির ভেতরে উধা হলো পিটার্স। ফলে হোমসের হুকুম না মেনে পারল না কুলিরা। টেবিলে কফিন রাখতে না রাখতেই একটা স্ক্রু ড্রাইভার আমার হাতে গুঁজে দিয়ে ক্ষিপ্তের মতো বলল, তাড়াতাড়ি ওয়াটসন, তাড়াতাড়ি হাত চালাও। যত তাড়াতাড়ি পারো ডালাটা খোলো ওয়াটসন, তাড়াতাড়ি। আর একটা স্ক্রু ড্রাইভার একজন কুলির হাতে গুঁজে দিয়ে বলল, এই নাও, তুমিও খোলো। 1 মিনিটের মধ্যে খুলতে পারলে 1 মোহর বকশিস। একটার পর একটা স্ক্রু খুলে ছিটকে যেতে লাগলো মেঝের ওপর। আর উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো হোমসের উত্তেজনা। তুবড়ির মতো ছুটলো কথার ফুলকি। খুলেছে খুলেছে খুলেছে, আর একটা স্ক্রু খুলেছে। প্রশ্ন নয়, একদম প্রশ্ন নয়। আরো খুলছে। নাও, এবার সবাই মিলে 4 মারো, টান মারো। খুলেছে, খুলে গেছে, খুলে গেছে। সবাই মিলে গায়ের জোরে টেনে খুললাম কফিনের ডালা। সঙ্গে সঙ্গে ভক করে নাকে ঢুকলো ক্লোরোফর্মের কড়া গন্ধ। মাথা ঝিমঝিম করে উঠল সেই গন্ধে। ভেতরে সাহিত্য একটা নারী দেহে সারা মুখটা ঢাকা রয়েছে জ্ঞান লোপকারী এই আরকে ভিজানো তুলোর আস্তরণে। টান মেরে ছুঁড়ে ফেলে দিল হোমস। বেরিয়ে পড়ল মাঝবয়সী এক মহিলার আধ্যাত্মিক সৌন্দর্যে সুন্দরী সুশ্রী মুখশ্রী। চকিতের মধ্যে মূর্তির তলায় হাত দিয়ে উঠিয়ে বসিয়ে দিল হোমস। ওয়াটসন, ওয়াটসন বেঁচে আছে না মরে গেছে? খুব দেরি করে ফেললাম কি? আধ ঘন্টা ধরে মনে হলো সত্যিই বড় দেরি করে ফেলেছি। ক্লোরোফর্মের জন্যই হোক কি দম বন্ধ হয়ে যাওয়ার জন্যই হোক, মনে হলো জীবনের শেষ দ্বার পেরিয়ে গেছেন লেডি ফ্রান্সিস। বৃথা চেষ্টা করে যাচ্ছি, আর ওকে ফিরিয়ে আনা যাবে না। তা সত্ত্বেও চালিয়ে গেলাম কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস বওয়ানোর চেষ্টা। ইথার ইনজেকশনস, বিজ্ঞান যা কিছু জেনেছে তার কোনো পদ্ধতিটাই বাদ দিলাম না। তারপর যেন মনে হলো নাকের সামনে আয়না ধরলে সামান্য ঝাপসা দেখাচ্ছে। চোখের পাতা অল্প অল্প কাঁপছে এবং পলায়মান প্রাণ আবার ফিরে আসছে। এই সময় একটা ঘোড়ার গাড়ি এসে দাঁড়ালো দরজার সামনে। খড়খড়ি ফাঁক করে দেখলো হোমস। বলল, লেস্ট্রেড, লেস্ট্রেড এসে গেছে সমন নিয়ে। কিন্তু যার জন্য আনা সে তো ভাগলবা। ওই তো আরেকজন আসছেন। ভারী পায়ের আওয়াজ পাওয়া গেল প্যাসেজে। লেডিকে সেবা করার অধিকার আমার চাইতে এরই বেশি। আসুন মিস্টার গ্রিন, লেডি ফ্রান্সিসকে এক্ষুনি এখান থেকে সরানোর ব্যবস্থা করুন। আর হ্যাঁ, কফিনটা নিয়ে যাও। এর মধ্যে যে বুড়িটা শুয়ে আছে তাকে শান্তির শয্যায় শুইয়ে দাও। সেই দিন রাতেই হোমস বলল, ওয়াটসন, এ কাহিনী যদি কখনো লেখো তবে তা আমার এই অত্যন্ত সাজানো গোছানো ব্রেনের মারাত্মক পদস্খলনের নজির হয়ে থাকবে চিরকাল। মস্তিষ্কের এরকম 72 রোগ সবারই মাঝে মধ্যে হয়। এ ধরনের সাংঘাতিক ভুল সব মানুষই করে, কিন্তু ভুলটা ধরতে পেরে যে মানুষ শুধরে নিতে পারে তাকেই বলবো মানুষের মতন মানুষ। এ মর্যাদার যোগ্য কেবল আমি, কেননা সমস্ত রাতটা আমি অস্থির হয়ে কেবল একটা সূত্র, একটা কথা মনে আনবার চেষ্টা করেছি। বারবার আমার মনে হয়েছে
সামান্য এই কথাটা আমার গোচরে আনা হয়েছিল, কিন্তু আমি খেয়াল করিনি। কথাটা অদ্ভুত, বিচিত্র একটা পর্যবেক্ষণ, কিন্তু সূত্র হিসেবে অসাধারণ। অথচ আমি শুনেও যেন শুনিনি, মনে রাখিনি। ভোরবেলা বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল কথাটা। কবর দেওয়ার ব্যবস্থা যে করে, তার বউ বলেছিল শুনে ফেলেছিলেন মিস্টার গ্রেন। একটু দেরি হয়ে গেল। কি করব বলুন? বেমক্কা সাইজ বড্ড বড়, এতক্ষণে পৌঁছে গেছে নিশ্চয়ই। বেমক্কা সাইজ বড্ড বড় বলতে কি বোঝাচ্ছিল বুঝেছ? কফিন কফিন কফিনের কথা হচ্ছিল, আকারে বড়, মানে সাধারণ কফিনের মতো নয়। কেন? কেন এরকম বেয়ারা মাপে কফিন তৈরি হলো কেন, এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। আর সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে উঠল সুগভীর কফিনের মাঝখানে শোয়ানো ছোট্ট একটা দেহ, গুটিয়ে এইটুকু হয়ে যাওয়া বুড়ির মৃতদেহ। কেন এতটুকু দেহের জন্য এত বড় কফিন? কেন আর একটা দেহ রাখবার জন্যে? ওয়াটসন, আর একটা দেহ রাখবার জন্যে, কিন্তু কবর দেওয়া হবে একই ডেথ সার্টিফিকেটের জোরে। এত সোজা ব্যাপারটা আমার চোখ এড়িয়ে গিয়েছিল, বুদ্ধির গোড়ায় গলদ জমেছিল বলে। ঠিক 8টার সময় কবরস্থ হবেন লেডি ফ্রান্সিস। গাড়ি থেকে কফিন বেরিয়ে যাওয়ার আগেই আটকাতে হবে আমাদের, যেভাবেই হোক, যেভাবেই হোক। জীবিত পাবো কিনা জানি না, তবুও মরিয়া হয়ে ছুটে গিয়েছিলাম। তার দামও পেয়েছি। প্রাণটা গিয়েও বলতে পারো ফের ফিরে এসেছে, সময় মতো পৌঁছতে পেরেছিলাম বলে। যদ্দূর জানি মারপিটের সম্ভাবনা দেখলেই সরে পড়ে। লেডি ফ্রান্সিসকে কবর দেওয়া হবে মৃত অবস্থায়, অথচ যদি কোনোদিন কবর খুঁড়ে দেখা হয় তো মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যাবে না। আমার বিশ্বাস ঠিক ঠিক এই লাইনেই, বুঝলে, ঠিক এই লাইনেই চিন্তা করছিল পিটার্স। এরপর কি কি ঘটেছিল মনে মনে ভেবে নিতে পারো। সিঁড়ির ওপরে কি আছে আমরা দেখিনি। ওপরতলাতেই একটা খুপড়িতে বন্দিনী ছিলেন লেডি ফ্রান্সিস একদিন। দুজনে দৌড়ে গেছে সেখানে, গায়ের জোরে নাকে ক্লোরোফর্ম চেপে ধরেছে, ধরাধরি করে এনে কফিনে শুইয়েছে। কফিনের মধ্যে আরো ক্লোরোফর্ম ঢেলেছে যাতে জ্ঞান ফিরে না পায়। তারপর স্ক্রু এঁটে ডালা বন্ধ করে দিয়েছে। ওয়াটসন, এরকম অপূর্ব কায়দা এত বছরেও যে আমার চোখে পড়েনি ওয়াটসন। অপরাধের ইতিহাসে এ ঘটনা একেবারে নতুন। লেস্ট্রেডের হাত ফসকে প্রাক্তন পাদ্রী যদি সত্যি লম্বা দেয়, শিগগিরই আরো চমকপ্রদ অপরাধের পর অপরাধের সংবাদ কানে আসবে তোমার। গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রলয়, সঞ্জয় এবং সঞ্চয়িতা।